আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। গ্রামে শীতের দিনে এসে যদি আমরা কম্বলের নিচে লেপের নিচে যদি শুয়ে বসে থাকি তাহলে কি আর গ্রামে ঘোরার আনন্দটাই মাটি। গ্রাম সুন্দর সুন্দর দৃশ্য দেখার উপভোগটা আমরা করতে পারবো না। যাই হোক আমাদের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর আর আমরা এখানে একটু হেঁটে হেঁটে আমাদের খালার গ্রামের থেকে আমরা এখানে চলে আসলাম। একটু ঘোরাফেরা করলাম, একটু ঢং করলাম। যাই হোক এখন আমরা চলে যাব আমার মামা বাড়ি, কারণ সবসময় আমরা মামার বাড়ি চলে আসি আর মামার সাথে আনন্দ করি। এই প্রথম আসলাম এই খালার বাড়িতে, তাই মামা বলতেছে আমাদের কেমন বাড়িতে আসো না, অনেক জোর। আর মামারা খুব রাগ করতেছে, মামিরা খুব রাগ করতেছে যে আমাদের বাড়ি কেন আসো না, আর এখান দিয়ে চলে তোমরা ওখানেই ঘোরাফেরা করতেছো, বেড়াতেছো, আমাদের বাসায় এসেও বেড়ায় যাও, ঘুরে যাও। তো যাই হোক মামিরা খুব রাগারাগি করতেছে, তাই এখান থেকে এখানে আমরা সবই পাশাপাশি গ্রাম, আমরা গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতাম, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের হাঁটা খুবই অসম্ভব। তাই আমরা আবার গাড়ি নিয়ে বের হলাম আর ঘুরেফেরা করে আমরা মামার বাড়ি চলে আসলাম। আর ওখানে দেখা সাক্ষাৎ করলাম, ঘুরতে ঘুরতে চলে আসলাম বাজারের দিকে, কারণ বাজারে আমার ছোট মামারই দোকান, কিন্তু দোকান খোলা ছিল, মামা ছিল না। ওখানে আবার হৃদয় রয়ে গেল যে আমরাই থাকি, তোমরা মামিদের সাথে দেখা করে আসো। আর আমরা চলে গেলাম, মাঠের সাথে ছিল আমার সেজু মামার বাড়ি, ওখানে মামির সাথে দেখা হয়ে গেল। ওই জায়গায় রাফসান আবার ঘুমিয়ে গেল। মামির বাসায় আবার আমার মেয়ে আর রাফসানকে শুয়ে দিয়ে আসলাম। তারপর আমরা চলে গেলাম, আমি, আমার বোন আর আমার খালতো বোন বড় মামিদের বাসায়, ওখানে আবার দেখা সাক্ষাৎ করে চলে আসলাম। অনেক জোর করলো মামা মামিরা থাকার জন্য, কিন্তু থাকতে পারলাম না, আমরা চলে আসলাম। যেহেতু ছোটবেলা আমাদের এখানে সব বড় হয়েছে। আর এখানে চলে আসলাম আমার আরেক আন্টির বাসায়, এটা ডুপ্লেক্স বাড়ি। যাই হোক একটু ঘুরে ফিরে দেখলাম আর কি, কারণ এরকম বাড়ি দেখতে আমার খুবই ভালো লাগে। আর তখন ইচ্ছে করে যে এরকম যদি আমার একটা বাড়ি থাকতো তাহলে খুবই ভালো হতো। তা সবার আশা তো, মনের আশা তো পূর্ণ হয় না, দোয়া করি সবার মনের আশায় পূর্ণ হোক। প্রত্যেকটা মেয়ে চায় যে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘর। তাই আমিও চাই যে আমার একটা এরকম একটা বাড়ি হোক, যতটুকুই হোক না কেন। খুবই ভালো লাগলো দেখতে, আমার ঘুরে ঘুরে আমার ছোট বোন দেখালো আর খুব ভালো লাগলো। প্রত্যেকটা মেয়েই চায় এরকম একটা বাড়ি, সুন্দর একটা ঘর, সাজানো গোছানো নিজের হাতে। আর এখানে আমরা আমাদের গাড়িটা রেখেছিলাম, তাই একটু ঘুরে ফিরে দেখলাম। আমরা চলে গেলাম, কিন্তু রাফসান তো যেতেই চাচ্ছে না এই বাড়িতে, ও আবার যাবে, তাই মাটিতে বসে আছে। আর ওর বাবার সাথে থুয়ে দিলাম যে তুমি ওর বাড়িকে আবার একটু ঘুরে নিয়ে এসো। যাই হোক আবার সন্ধ্যা হয়ে গেল, খালামণি তো আমাদের এক পিঠা খাওয়াইছে, আবার নাকি পিঠা খাওয়াবে। তাই এখানে পিঠা বানাচ্ছে আমার খালামণি। এটাকে আপনারা কি পিঠা বলেন জানি না, আমরা আমাদের গ্রামের ভাষায় এটা দুপি পিঠা বলে, হয়তো কে বলতে পারে যে বড় বাপা পিঠা। আর এই পিঠা বানানোর জন্য হাঁড়ি ঠিক করছে, এটা হচ্ছে একটা মাটির হাঁড়ি। আর এই হাঁড়ির মাঝখান দিয়ে পাটখড়ি ভেঙে ভেঙে এটা সমান করে দিচ্ছে, কারণ নিচে যদি কিছু না দেয় তাহলে একদম নিচে চলে যাবে, পড়ে যাবে। আর এটাকে আপনি কি বলেন জানি না, আমাদের গ্রামের ভাষায় বলে যে হরমাইল। যাই হোক যারা মুন্সিগঞ্জে থাকে তারাই এই পাটখড়িরে চিনে। এইভাবে সুন্দর মতো এই একটা গামছা বা ভালো একটা ন্যাকড়া নিয়ে সুন্দর করে বিছিয়ে নিয়ে এটাই করবে। আর হাঁড়িটা নিচে ফুটা ফুটা আছে যাতে ভাবটা সুন্দর মতো ওঠে। আর এটা সুন্দর করে আমার খালামণি এটা সাজিয়ে দিচ্ছে। প্রথম দিচ্ছে চালের গুঁড়া, তারপর হচ্ছে খেজুরের গুড় আর নারকেল, আর আবার দিচ্ছে চালের গুঁড়া। এভাবে আস্তে আস্তে পুরো কমপ্লিট করে সাজিয়ে দিচ্ছে। আমরা এতগুলো বাড়িতে মানুষ, একটা একটা ভাপা পিঠাকে বানাতে অনেক সময় লাগবে, আর এত সময় নিয়ে বানানো যাবে না। তাই একবারে আমরা যখন মানুষ বেশি হয় তখন এই এত বড় একটা দুপি পিঠা বানানো হয়। আস্তে আস্তে এভাবে যেরকম কেক বানায়, ভ্যানিলা কেক বা চকলেটের যাই হোক, একটা লেয়ারের উপর যেরকম দেখা যায় সুন্দর এরকম দেখা যায়। পুরো কমপ্লিট হয়ে গেল আমাদের এই দুপি পিঠা, এখন ভাপ দেওয়ার পালা। যাই হোক সুন্দর করে এখন ভাপ দেবে, আর ভাপ দেওয়ার পর যখন কাটবে, কেটে কেটে এটা খাওয়া লাগবে। কেটে খাইতে এত ভালো লাগে, তা কী বলবো, খুব স্বাদ লাগে। আপনারা এইভাবে হয়তো খেতেও পারেন, দেখতে পারেন। এটা মাটির হাঁড়ি, হয়তো অনেকে সিলভারের হাঁড়ি বা স্টিলের হাঁড়ি দিয়ে এভাবে আপনি বানিয়ে খেতে পারেন। এরকম করে সবাই অনেকেই বানায় গ্রামে। আর দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম মিঠাই দিয়ে দিয়ে একদম ভরা। আর এই সিজন খেয়ে ট্রাই করছে কেমন লাগতেছে, খুবই ভালো হয়েছে, স্বাদ হয়েছে। যাই হোক রাতের বেলা তো খাওয়া দাওয়া শেষ হলো, আর আমরা সকালে চলে আসলাম ঘোরাফেরা করতে।
আমরা যখনই আসি না কেন নদীর পাড়ে আমরা ঘুরতে আসি। আর নদীর পাড়ে ঘুরতে গেলে আমাদের খুবই ভালো লাগে। আজকে আমরা চলে যেতাম কিন্তু বিকালে চলে যাব। আর এখানে হচ্ছে আমাদের গ্রাম। এই গ্রামে আমি ছোটবেলায় বড় হয়েছি। এটা হচ্ছে মিজান সিং এর বাড়ি। মিজান সিং আসলে কি হয় আমি জানি না। ছোটবেলায় যখন এই পাশে হচ্ছে প্রাইমারি স্কুল, ওই স্কুলে আমি ২ বছর লেখাপড়া করছি। যখনই টিফিন হতো বা ছুটি হতো আমরা এখানে দৌড়ে চলে আসতাম। আগে তো গেট ছিল না, আর এখন তো গেট হয়েছে। আর এখানে নায়ক-নায়িকারা শুটিং করতে আসতো এবং গান করতে আসতো। আমরা আগে যখন ছোট ছিলাম তখন আসলে শিল্পীদের আমরা অত চিনতাম না। আর মেন কথা হচ্ছে এই বাড়িটা আগে এত পরিপাটি ছিল না, এত ফুল গাছ ছিল না। এখন তো এত সুন্দর ডেকোরেশন করা, ফুল গাছ দিয়ে ভরা। ফুলগুলো দেখতে এত ভালো লাগে, এত বড় বড় গাঁদা ফুল। আসলে ভিডিওতে এগুলা তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু অরিজিনালভাবে সামনে সামনে এত সুন্দর লাগছিল গাঁদা ফুলগুলো দেখতে, কি বলবো। এক এক কালার। আর মানে গোলাপ ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিল। মেন হচ্ছে এই মিজান সিং যে কে, এটা খুব নাম করা একটা বাড়ি। বাড়ির নাম হচ্ছে মিজান সিং। আর কথা হচ্ছিল এখানে যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন আসছিল এই স্কুল থেকে, আমরা তখনই তাকে প্রথম দেখি খালেদা জিয়াকে, সেই ছোটবেলায় দেখছি। আর যাই হোক এখানে অনেক নায়ক-নায়িকারা আসে, শুটিং করা হয়, নাচ গান হয় বা গান হয়। অনেক বড় বড় শিল্পীরা আসতো, তখন তো এত শিল্পী চিনতাম না। যাই হোক আমি একসময় এই বাড়িতে যখন আসি যে আলমগীর আর শাবানা একটা ছোট বাচ্চা নিয়ে বাড়ির বারান্দায় শুটিং করে, আমার সেই প্রথম ওই সামনাসামনি তাদেরকে দেখা। আর তারপর আরেকদিন দেখছি যে সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা তারা গান করতেছিল ভিতরে। আর আগে তো এত শুটিং বা এই কোনো ভিডিও টিডিও হলে এত লোকজন ছিল না। এখন যত সামান্য একটু ভিডিও করলে, কন্টেন্ট করলে এগুলো খুব ভিড় হয়, মানুষের জন্য তো দেখাই যেত না। আর আগে খুব মানুষ খুব কম হতো, ইজিলিভাবে সব কিছু দেখা হতো। আর এখানে এই ভিডিওগুলো করতেছিল নায়ক-নায়িকা শাবানা আর আলমগীর। আর আমরা যখনই আসি না কেন মিজান সিং বাসায় আসি, একটু হলেও ঘুরে আসি। আর আর পাশে যে স্কুল ছিল এই সেই স্কুলের ছাত্রীরা এখানে তখন যখনই আর কি ছুটি হয় আসে ওরাও একটু ঘুরে। আর এখানে ঢুকতে কখনো টিকিট লাগে না, ওপেনলি সবসময় খোলা থাকে। হয়তো রাইতে হয়তো গেট বন্ধ থাকে। যাই হোক এগুলো কার কার ছবি আমি আসলে তাদেরকে চিনি না, কিন্তু দেখতে এই বাড়িটা খুবই ভালো লাগে। দুই পাশে আরও দুইটা পুষ্করণী আছে বড় বড়। আর এটা হচ্ছে কলা গাছ। এই কলা গাছ কোন দেশে আমি জানি না, তাল পাতার মতো দেখা যাচ্ছে। এখানে কলা ধরেও কিনা তাও জানি না। আসলে এটা কোনো ওই ফেক না, এটা হচ্ছে অরিজিনালি কলা গাছ। দেখতে খুব সুন্দর লাগতেছে, তাল গাছের মতো, তাল পাখার মতো। এখানে ঝর্ণা, আসলে আমি কখনো ঝর্ণা এখনো ছাড়ে নাই, দেখিও নাই। ঝিনুকের মতো ডিজাইনগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কালারগুলাই এগুলা। আর এই বাড়িতে এমনিতেও বেশি একটা আসবাবপত্র নাই, খুব কম। আর এখানেও কোনো কেউ থাকে না, শুধু দেখাশোনার জন্য থাকে হয়তো ভিতরে কিছু। আর এই বাড়ির উপরও ফুল গাছ দিয়ে ভরা, খুবই ভালো লাগে। শুধু একটাই এতটুকুই বাড়ি, আর চতুর্দিকে জায়গা আছে, অনেক ক্ষেত খামার আছে, পুষ্করণীয় আছে। এগুলো ঘুরে ঘুরে দেখা যায়। আর আমরা খুবই পাশে একটা বড়ি গাছ ছিল। আমরা এর আগে যখন আসছিলাম তখন প্রচুর বড়ি হয়েছিল, পেরেও খাচ্ছিলাম। আর এখানে একটা জায়গায় খরগোশ পালতেছিল, খরগোশ খাচ্ছিল, কি খাচ্ছিল জানি না। ওদের সারাক্ষণই মুখ চলতেই থাকে, জানি না ওরা ঘুমায় মুখ চালায় কিনা তাও জানি না। ওদের খাবারগুলো দেখতে ভালোই লাগতেছিল। সারাক্ষণই বুড়া মানুষের মতো যেরকম দাঁত নেই, স্বাদ চাপাইতে থাকে, ওদের মুখ সবসময় চলতে থাকে, ওরা কখনো মনে হয় রেস্ট নেয় না। আর এটা হচ্ছে বড় একটা উঠান, হয়তো এখানে অনেক শুটিং হয়, এখানে এই করে। আর এটা হচ্ছে পুষ্করণী একটা ঘাটলা আছে, আপনারা কি বলেন জানি না, আমরা এটাকে ঘাটলাই বলি। আলা এটা কাঠের হোক আর এবং পাকা হোক, পাকা সিঁড়ি। আর এখানে একটা না আরেকটাও পুষ্করণী আছে, অনেক বড় করে, বড় বড় পুষ্করণী। এখানে অনেক শুটিং করা হয়, সাঁতার কাটানো হয়, ঘাটলায় অনেক নায়ক-নায়িকারা শুটিং করে। ভালোই লাগে এই দৃশ্যটা। এই বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে, ভালোই লাগে এই বাড়িটা। যখনই আসি না কেন এখানে ঘুরতে আসা। দূরে ওখানেও একটা ব্রিজের মতো এবং গান করা শুটিংয়ের মতো জায়গা, আপনারা ইচ্ছা করলে এখানে ঘুরে আসতে পারেন। এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ বালিগাঁও, কলমা বাজার। আর এটা হচ্ছে মিজান সিং বাড়ি। আর পদ্মা নদী দেখা যায়, তার অপোজিটে একটা রাস্তা গেছে, সেই রাস্তার শেষ মাথায় হচ্ছে পদ্মা নদী। আর আমরা এখান থেকে ঘোরাফেরা শেষ করে
আমরা পদ্মা নদীর পাড়েই আমরা চলে গেলাম। যখনই আসি না কেন ওখানে আমরা ঘুরতে যাই, ভালো লাগে। আর আজকের দিনটা ছিল অনেক কুয়াশা, প্রচণ্ড শীত। কারণ আমরা যখন আসছিলাম গ্রামে 2 দিন ভালোই ছিল, শীতটাও কম ছিল। আর কুয়াশা ছিল প্রচুর, কিন্তু শীতটা খুব কম ছিল, ঠান্ডা ছিল। আর এই পাশে গোলাপ ফুলগুলো এত ভালো লাগতেছিল, এত সুন্দর, এত বড় বড় গোলাপ। আসলে ক্যামেরা থেকে বাস্তবে দেখতেই আরও বেশি ভালো লাগছিল। আর এখানে হচ্ছে ভুট্টা গাছ, অনেক ভুট্টা বনছে। আর যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম আবার নদীর পাড়ে। আর আফসান খুব দৌড়াচ্ছিল, আমি ওর পিছে পিছে দৌড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনটা কেন জানি খারাপ হয়ে গেল। কারণ যখনই আসি না কেন আমার শাশুড়ি মাকে নিয়ে আসি। আমার শাশুড়ি মা অনেক ঘোরাফেরা খুবই পছন্দ করে, আনন্দ, আর বেশিরভাগ আমার সাথেই ঘোরাফেরা বেশি পছন্দ করে। আজ বেঁচে থাকলে হয়তো নিয়ে আসতাম। যাই হোক, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, আমরাও বেঁচে থাকবো না চিরকাল। আমরা যতদিন বেঁচে থাকবো তার জন্য দোয়া করে যাব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। যাই হোক, ঘুরতে ঘুরতে চলে আসলাম। সকালে যেহেতু খাওয়া দাওয়া করে চলে আসলাম, চা খাওয়া হয়নি, তাই একটু দেরি করে পাশে একটা দোকান দেখলাম আসার পথে। আর আমরা চা খেতে বসলাম। যেহেতু চা খেতে দেখলাম যে দুধ শেষ হয়ে গেছে, তবু খেতে বসলাম। অল্প একটু দুধ আমাদের 3 জনকে বানিয়ে দিয়েছে। তারপর চাটা বেশি ভালো লাগলো না। আর হৃদয় ওদের বাচ্চাকে নিয়ে চলে আসলো, 2 ছেলেকে নিয়ে। আর ওদের জন্য তো কিছু নেওয়া আসলে, তাই কিছু চিপস নিয়ে আসলাম, আর ওদের জন্য আরও কিছু খাবার নিয়ে আসলাম। আর এখানে নদীর পাড়ে প্রচণ্ড কুয়াশা, ওই যে দূরে ওখানে পদ্মা ব্রিজ দেখা যায়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশার কারণে। আর নদীর মাঝখানে চর জাগছে, আর চরে খুব সুন্দর সর্ষের ফুল। আর এখানে ট্রলার ভাড়া করা লাগবে, ট্রলার 300 টাকা চাচ্ছে, আর আমরা 200 টাকা বলছি। যাই হোক, 250 টাকা দিয়ে ভাড়া করে নিলাম। আর আমরা সবাই বসে পড়লাম নদীর ওই পারে যাওয়ার জন্য। প্রচণ্ড কুয়াশা, দূর থেকে দেখাই যাচ্ছে এত কুয়াশা। কুয়াশার জন্য পদ্মা ব্রিজটা দেখা যাচ্ছে না। আর আমরা চলে আসলাম। আর এখানে অনেকগুলো মাছ ধরার জন্য জালরা চলে আসছে, আর ওনারাও চলে গেছে। আর এখানে এত সর্ষে ফুল গাছ আর প্রচণ্ড ভুট্টা বনছে এখানে। আর এই চর যাদের আগে ঘর বাড়ি ছিল, যাদের জায়গা ছিল, তারা অবশ্যই চিনতে পারছে চর জায়গার কারণে। আর যেহেতু ঘর বাড়ি করতে পারে না, পুরো মাঝখানে এটা চর জাগছে। আর এখানে সবাই সবজি চাষ করে, যে যেটা খুশি যার যার জায়গায়, আলু, পেঁয়াজ, রসুন এবং সরষা, ভুট্টা, যে যেটা খুশি সবাই যার যার জায়গায় চাষ করে। আর এখানে ঠান্ডা থাকা অবস্থা, পানি সেরকম ঠান্ডা লাগে নাই, কারণ ঠান্ডা লাগলে বাচ্চারা এখানে নামতে পারতো না, পানি নর্মালি ছিল। তাই আমরা পানিতে অনেকক্ষণই হাঁটা চলাফেরা করলাম। আর এখানে আমার খালতো বোন কেক বানাচ্ছে, জানি কিনা যাওয়ার সময় কেক খেতে পারবো কিনা। অনেকক্ষণ পানিতে হাঁটার পর দেখলাম যে কালো একটা কেমন দেখা যাচ্ছে, ঘোলা পানি তো কালো, তো সবাই ভয় পাচ্ছে, মনে হয় সাপ। আমরা সবাই দৌড়ে পানি থেকে উঠে পড়লাম। আর ছেলে মানুষ তো জানে, সে ওদের সাহসী অন্যরকম। ও কী করলো, আস্তে আস্তে চলে গেল সামনে। পরে দেখলো যে এটা ঘাস, ও নিয়ে আসে, তো সবাইকে ভাবছে সাপ সাপ করে। আমরা দৌড়ে উপরে উঠে গেলাম। যাই হোক, ওরা তো গ্রামেরই ছেলে, ওদের সাহস আছে। এখানে এসে আমরা খুবই মজা করলাম, আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। এত ভালো লাগছে, খোলামেলা জায়গায় প্রচণ্ড সর্ষের ফুল গাছ। আপনারা ইচ্ছা করলে এখানে এসে অনেক ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এত সুন্দর জায়গা, অনেক দূর থেকে নিয়ে এই সর্ষে ফুল গাছ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। মানে আমরা সাইডে চলে আসলাম, অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমরা এখন বাসায় চলে যাব। আর এখানে অনেকে পিকনিকও করতে আসে রাতের বেলা, ঘোরাফেরা করতেও আসে যারা গ্রামে থাকে, কারণ দূর থেকে এসে তো আর রাতে করতে পারবে না। আর আমি রাফসানকে নিয়ে একটু মজা করলাম, ঘুরলাম। যাই হোক, আস্তে আস্তে আমাদের 2:30 বেজে গেছে। আর আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা চলে যাব। এটা হচ্ছে সে খালামণির বাসায়, যেখানে আমরা আসছি। যাই হোক, এবার নতুন একটা ঘর তুলছে, আর এই ঘরটা আমার কাছে খুবই ভালো লাগছে, ছোট হলেও খুবই ভালো লাগছে। আর আমাদের বের হতে হতে 5টা বেজে গেছে। আর এখানে হচ্ছে আমার নানি আলহামদুলিল্লাহ এখন প্রায় 100 বছর বয়স। আর সেই হিসাবে উনি অনেক সুস্থ আছে, ভালো আছে, এখনও সব কিছু নিজেরটা নিজে চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সব কিছু টুকটাক কাজও করতে পারে। আলহামদুলিল্লাহ, তাকে ছেড়ে যেতে আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ যখনই আসি না কেন জানি না তাকে আর ফিরে পাবো কিনা, দেখতে পারবো কিনা, সবসময় এই ভয়টা নিয়েই থাকি। আর আমরা বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, আসার সময় তো ভালোই লাগে, কিন্তু যেতে খুশিতে চলে আসে, আর যাওয়ার সময় তো খুব কষ্ট লাগে, কারণ গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করে না, খুবই খারাপ লাগে সবার এই ভালোবাসা ছেড়ে যেতে। যাই হোক, আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখে আপনাদের এই
যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।